সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলাপ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা হলো স্টুডেন্ট ভিসা এবং মাইগ্রেশন টু দি ইউকে। আমার সাথে আছেন আজকে অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ ফ্রম কেপি চেম্বার কোম্পানি। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম সাইফুর ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভাই আপনার ইনভাইটেশনের জন্য। তো আমরা আপনারা জানেন যে 2010 সাল, 9-10 সাল, 10 সালে মানে খুব বেশি মানে স্টুডেন্টরা এই দেশে এসেছিলেন এবং কোন কোন মানে সমস্যায় ভুগছিলেন আমরা সবাই জানি। এগুলো আমরা কিন্তু এক্সপ্লোর করব। তারপরে আহ, এইবার কিন্তু গত 2-1 বছরের মধ্যে অনেক স্টুডেন্ট এই দেশে এসেছেন এবং কোন কোন আহ, মানে সমস্যা তারা ভুগছেন এগুলো নিয়ে আমরা এক্সপ্লোর এক্সপ্লোর করবো, আলাপ আলোচনা করব। তারপরে কোন কোন সুবিধা আছে, কিভাবে তারা লিগ্যাল হতে পারবেন, এগুলো নিয়ে আমরা আলাপ করব। তো সাইফুল ভাই কিন্তু দীর্ঘদিন থেকে এই সেক্টরে কাজ করছেন এবং ওনার একটা স্টুডেন্ট কনসালটেন্সি কোম্পানি আছে যেটার নাম কেবি চেম্বার। তো উনি ওনার মানে কোম্পানি সম্পর্কে বলবেন। তো আমি যেটা বলতে চাই যে আসলে দেখেন, বাংলাদেশে একটা কালচার আছে, স্পেশালি সিলেটে, যে আমরা যখন আমরা বাইরে শিক্ষার জন্য আমরা যাই, ফার্স্ট হয়ে থাকে সাধারণত মানে ইউকে বা লন্ডনে। কারণ হলো এখানে আমাদের বিরাট একটা কমিউনিটি রয়েছে, আমরা সাপোর্ট পাই। আহ, এই দেশের মতো কিন্তু আরো বিভিন্ন দেশে কিন্তু ভালো ভালো সুযোগ আছে, কিন্তু ওইখানে কিন্তু সিলেট থেকে অন্তত মানে মানুষ যায় না। আমরা সিলেটের বাইরে থেকে কিন্তু বিভিন্ন দেশে যাই, বিশেষ করে আমেরিকাতে যায়, কানাডাতে যায় লেখাপড়ার জন্য, বা ইউরোপের বিভিন্ন দেশে আসে। তো এগুলো কিন্তু আমরা চিন্তা করার দরকার, মাথায় রাখার দরকার, বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষকে আমি বলছি। আহ, কারণ অনেক দেশে আছে, যেমন এই দেশ থেকে কিন্তু ল ইজ মাস মোর বেটার, মানে অনেক ভালো সুযোগ সুবিধা রয়েছে, কাজ করার সুযোগ সুবিধা রয়েছে, লিগেলও হয়ে যায় অত্যন্ত স্বল্প সময়ে। তো এইগুলো আমরা নিয়ে আলাপ আলোচনা করব। তো সাইফুর ভাই, আমি আপনাকে বলতে চাই যে আহ, আপনার তো দীর্ঘদিন থেকে এই সেক্টরে আপনি কাজ করছেন। তো আপনার কি অবস্থা বর্তমানে ছাত্রদের, বাংলাদেশ থেকে যারা আসছেন এই দেশে, মানে কোন পর্যায়ে আছেন? এবং আমরা তো জানি একটা ভিসা নীতি চেঞ্জ করেছে ইউকে সরকার, যেখানে বিশেষ করে ছাত্ররা আগে যেখানে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারতো, এইটা কিন্তু বন্ধ করে দিয়েছে গত মার্চে না এপ্রিল আমার মনে হয়। তারপরে তো ওই যে স্কিল ওয়ার্কারও, তারাও কিন্তু আগে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারতো, এখনো কিন্তু ওইটাও বন্ধ করে দিয়েছে। এই নীতিটা কেন করলো, এগুলো একটু আপনি বিশ্লেষণ করবেন। এবং মানে নীতিটা কি দেশের জন্য ভালো, আমাদের বাংলাদেশের জন্য ভালো, বা ইউকের জন্য ভালো কি খারাপ, এগুলো একটু আপনি অ্যানালাইজ করবেন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম এই আজকের এই মডারেটর আমার শ্রদ্ধেয় বড় ভাই রুহুল আমিন ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কারণ হচ্ছে যে এত সুন্দর একটা মহতি উদ্যোগের আয়োজন, মহতি একটা অনুষ্ঠানের আয়োজন উনি করেছেন। আমার পক্ষ থেকে এবং আমার চেম্বার কেপি চেম্বার লিমিটেডের পক্ষ থেকে আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী মানুষ যারাই আমাদেরকে দেখছেন আমাদের ভিডিওটা, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে রুহুল ভাই আমাকে প্রশ্ন করেছেন, আমি বিগত দিনে বিভিন্ন টিভি চ্যানেলে আপনার ইন্টারভিউ দিয়েছি এই বিষয়ে, সুতরাং আজকে নতুন কিছু নয়। তবে সুন্দর একটা প্রশ্ন এখানে রুহুল আমিন ভাই করেছেন আমাকে যে আসলে কেমন আছেন বাংলাদেশের স্টুডেন্টরা এখানে। আমি সংক্ষেপে বলতে চাই যে বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু ইংল্যান্ডে খুব বেশি একটা ভালো অবস্থানে নেই। তাদের সময়টা খুব ভালো যাচ্ছে না এখানে। কারণ হচ্ছে যে তারা এখানে যে উদ্দেশ্যে নিয়ে আসে এখানে লেখাপড়া করার জন্য, সেই উদ্দেশ্যটা কিন্তু ফুলফিল হচ্ছে না এখানে। আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ আমি তো 2017 থেকে 18 থেকে এই প্রফেশনের সাথে জড়িত, স্টুডেন্ট কনসালটেন্সি বলেন বা ইমিগ্রেশন সেক্টরের সাথে আমি জড়িত। আমি দেখেছি স্পেশালি আমাদের সিলেট অঞ্চল থেকে যে স্টুডেন্টরা আসে, মাত্র 2% অথবা 3% স্টুডেন্টরা লেখাপড়া করে। 2 to 3% স্টুডেন্টস দে ক্যান অনলি স্টাডি। 2 থেকে 3% স্টুডেন্টরা লেখাপড়া করে, বাদ বাকি সবাই কিন্তু লেখাপড়া করে না। 98%, 97% কিন্তু জড়ে যায়, ওরা ওরা লেখাপড়ার মধ্যে নেই। যেহেতু লেখাপড়ার মধ্যে নেই, সুতরাং তাদের কোনো ফিউচার, আমি আপাতত মনে করি যে তাদের ফিউচার খুব বেশি একটা ভালো নয় ইংল্যান্ডে। আর অন্যান্য যে ডিস্ট্রিক্ট থেকে ভাইয়েরা আসে বোনেরা আসে, কম্পারেটিভলি তুলনামূলকভাবে তারা কিন্তু লেখাপড়া করে, মোটামুটি লেখাপড়া করে সিলেটি স্টুডেন্টের কাছ থেকে তুলনায়। সুতরাং আমি বলতে চাই যে স্টুডেন্টরা সিলেট থেকে এখানে আসছেন তারা বেশি অংশে কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেছেন। কেউ ফ্রান্স চলে যাচ্ছেন, পর্তুগাল চলে যাচ্ছেন। যার কারণে যে উদ্দেশ্য নিয়ে মা বাবা এখানে পাঠাচ্ছে, আত্মীয় স্বজন এখানে পাঠাচ্ছে, লেখাপড়া করে মানুষ হবে, হাইলি এডুকেটেড হবে, এই ড্রিমটা বা এই স্বপ্নটা আসলে ফুলফিল হচ্ছে না। এটা কিন্তু আমি পার্সোনালি, এটা আমাকে খুব বেশি মানে আহত করে, খুব বেশি ওয়ান্ডেড করে আমাকে, এই আর কি।
আর সেকেন্ড জিনিস হচ্ছে যে আগের তুলনায় কিন্তু স্টুডেন্ট ভিসায় একটু কম মানুষ আসছে। কারণ বর্তমানে স্কিল ওয়ার্কার ভিসা মানে মেজরিটি মানুষ চলে আসছে। ওয়ার্ক পারমিট নামে যাই হচ্ছে, আপনি তো জানেন ভালোভাবে এখানে, যেহেতু আপনি একজন গ্রেট একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আপনি ভালো জানেন এই বিষয়ে। যখন থেকে কেয়ার ওয়ার্কার ভিসা চালু হলো, স্কিল ওয়ার্কার ভিসা চালু হলো, তখন কিন্তু স্টুডেন্ট ভিসাটা একটু কমে গেছে, কিন্তু এখন আবার শুরু হয়েছে। স্কিল ওয়ার্কার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে মোটামুটি, ভিসাগুলো হচ্ছে না আগের মতো। এজন্য স্টুডেন্ট ভিসা কিন্তু আবার তারা মুভ করছে, স্টুডেন্ট ভিসা আবার চালু হয়েছে। অনেক স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফাইল প্রসেসিং আমরা করতেছি বর্তমানে, ভালো ভালো ইউনিভার্সিটির সাথে। যারা যোগ্য এবং যারা কোয়ালিফাইড, যাদের কোয়ালিফিকেশন আছে, তারাই কেবল আসতে পারবে এখানে, বা আসতে চাইতেছে এখানে, এই আর কি। জি। তো না, আমি যেটা বলতে চাই যে সত্যি মানে ওই যে এইটা একটা বিরাট একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের দেশের মতো দেশ থেকে যখন ছাত্ররা মানে আসে এই দেশে বা এই ধরনের মানে আহ, দেশগুলাতে, তো আমাদের দেশের তো বিরাট একটা এফেক্ট হয়, মানে ব্রেন ড্রেন হয়। তো এই জিনিসটা নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার একটা চিন্তা করা দরকার, ভাবা দরকার যে আমরা কেন আজ পর্যন্ত, এখন উই লিভ ইন দ্য 21st সেঞ্চুরি, হ্যাঁ 2024-এ বসবাস করছি, আমরা কেন আন্তর্জাতিক মানে একটা মানে একটা বা দুই একটা ইয়ে করতে পারলাম না, ভার্সিটি করতে পারলাম না? কারণ শুধু তো ব্রেন ড্রেন না, মানে টাকাও তো যায়, মানে বিশাল একটা অঙ্কের টাকা নিয়ে কিন্তু ওরা দেশ থেকে বের হয়, মানে অন্তত অ্যাটলিস্ট 35,000 to 40,000 পাউন্ড তো চলে যায় ওদের। হ্যাঁ, যেমন কোর্স যদি কেউ কমপ্লিট করে, তো এইটা নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার চিন্তা করা দরকার যে আজকে আমরা কেন মানে ভালো একটা ভার্সিটি, মানে টপ 100 ভার্সিটির মধ্যে নেই কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে। তো এটা কিন্তু মানে আমরা তো বাংলাদেশ জানি অনেক মানে ক্ষেত্রে ডেভেলপ হচ্ছে, অনেক ক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা ইনভেস্ট করছি, কিন্তু আজকে মানে ওদের ছাত্ররা তো বাংলাদেশের ভবিষ্যৎ, যে কোনো দেশের ভবিষ্যৎ বা একটা জাতির মেরুদণ্ড। তো এই এরা ওরা যদি শিফট করে, ওরা যদি মুভ করে ফেলে, তাইলে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায়? এটা কিন্তু প্রশ্ন করা দরকার। জি, আর অত্যন্ত দ্বিতীয়ত, অত্যন্ত সুন্দর। আমার কথা হলো যে আই এম নট এগেনস্ট মাইগ্রেশন, মানে বিদেশ আসা বা বিদেশ এসে শিক্ষিত হওয়া, সুশিক্ষিত হওয়া, এটা ভালো জিনিস। কারণ বড় বড় নেতারা কিন্তু আমরা দেখেছি, মহাত্মা গান্ধী, উনিও কিন্তু লন্ডনে এসে লেখাপড়া করেছেন, বঙ্গবন্ধুও ছিলেন বিদেশে। বিভিন্ন দেশের মানুষ, বড় বড় নেতারা আমরা দেখেছি যে বিদেশে এসে কিন্তু লেখাপড়া করে তারা দেশে ফিরে গিয়ে নেতৃত্ব দিয়েছেন। তো এটা কিন্তু ভালো দিক আছে, খারাপ দিকও আছে। তো কত হলো যে আজকে যারা আসছেন বেশিরভাগ দেখা যায়, যেটা আমি অবজার্ভ করলাম, যে ওরা কিন্তু সত্যিকার অর্থে মানে লেখাপড়া করছে না। ওরা মানে অন্য অন্য পন্থায় চলে যাচ্ছে, যেমন অন্য দেশে ইউরোপে চলে যাচ্ছে, অথবা অ্যাসাইলাম কি সিক করছে। তো এগুলো কিন্তু খুবই মানে মানে একটা মানে চিন্তার বিষয়, চিন্তার বিষয়। কারণ আমি জানি যে বাংলাদেশে বিশেষ করে সিলেটে মা বাবারা অনেক মানে কষ্টর বিনিময়ে তাদের মানে কষ্টার্জিত টাকায় তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান, ইংলিশ ক্লাসে দেন, আইএলটিএস করান। তারপরে এই দেশে আসার পরে দেখা যায় অনেকে ফ্লপ করে। তো এই জিনিসটা কিন্তু মানে একটা রেমেডির দরকার বাংলাদেশে। আমি মনে করি যে যারা আসবেন অবশ্যই মানে আসুন, এটা আমি এগেনস্ট না, কিন্তু আসলে আপনারা জেনুইনলি লেখাপড়া করার জন্য আসবেন। এবং এইখানে লেখাপড়া করলে যে বিশ্বের যে কোনো দেশে আপনারা গিয়ে চাকরি করতে পারবেন। চাকরিতে আন্তর্জাতিকভাবে এত ডিমান্ড আছে প্রত্যেকটা সেক্টরে, মানে ডিমান্ড আছে। তো এই দেশের ডিগ্রি আমি জানি যে আরেকটা কারণ যে বেশিরভাগ লোক এই দেশে আসতে চায়, কারণ একটা ব্রিটিশ ডিগ্রি কিন্তু আলাদা একটা মান আছে, মনে করেন কম্পেয়ার টু একটা ফ্রেঞ্চ ডিগ্রি বা জার্মানি একটা ডিগ্রি। এইটার জন্য আপনারা আসবেন অবশ্যই ভালো কথা, কিন্তু আসলে আপনারা স্টাডিটা ফুলফিল করবেন, আপনারা ডিগ্রিটা নেবেন, ডিগ্রি নিয়ে ওয়ার্ক পারমিটে আপনারা সুইচ করবেন। তারপরে ধীরে ধীরে অনেক আমি দেখেছি আমার জীবনে, তারা কিন্তু এইখানে পার্মানেন্ট সেটেল হয়ে গেছে। তো এই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে, আর শর্টকাট চিন্তা করলে হবে না কিন্তু। এটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকর, এবং এটা খুবই লজ্জাজনক। গত বছর আমি দেখলাম যে বেশ কয়েকটা ভার্সিটি নাকি আমাদের সিলেট কে ব্যান করে ফেলছে। তারা এমন একটা পলিসি করলো যে তারা সিলেট থেকে কোনো স্টুডেন্টদেরকে মানে অ্যাডমিশন দিচ্ছিল না। এটা কিন্তু খুবই দুঃখজনক। তো আমি যেটা বলতে চাই যে আসলে এখন মানে আহ, ওই যে ডিপেন্ডেন্ট মানে এই দেশে যে যেহেতু তারা একটা হার্ড লাইনে চলে গেছে, বর্তমানে কনজারভেটিভ সরকার আমরা জানি, তারা একটা অ্যান্টি ইমিগ্রেশন একটা পার্টি, সবসময় তারা অ্যান্টি ইমিগ্রেশন ছিল। আহ, তারা মানে এই পলিসিটা কেন করলো, এইটা একটু ব্যাখ্যা করেন। ওই যে ডিপেন্ডেন্টকে আসলে বন্ধ করলো কেন? আসলে রুহুল ভাই, সুন্দর একটা প্রশ্ন। আপনি আগেই বলেছেন যে বাংলাদেশ থেকে মেধাবীরা আসলে এখানে এসে আমাদের ব্রেন ড্রেন হচ্ছে। আজকে যেহেতু এটা রাজনৈতিক কোনো টক শো না বা পলিটিক্যাল টক শো না, সুতরাং আমি পলিটিক্যাল কোনো ওপিনিয়ন দেবো না, অথবা পলিটিক্যাল কোনো ভিউ দেওয়ার এখানে সুযোগ নেই।
তবে আমি এতটুকু বলি যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট, শেখ হাসিনার গভর্নমেন্ট অবশ্যই আমাদের সম্মানিত গভর্নমেন্ট এবং আমাদের শ্রদ্ধেয় গভর্নমেন্ট। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশের, আপনি যদি জানেন, আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই, যেহেতু আপনি বিভিন্ন সময় আমি দেখছি লাইভ করেন, মাত্র গ্রাজুয়েটের মধ্যে বাংলাদেশের 100 জনের মধ্যে মাত্র 4% তারা জব পায়। এটা হচ্ছে প্রথম আলো রিপোর্টে, গত মাসের প্রথম আলো রিপোর্ট, আপনি গেলে পাবেন ওখানে। মাত্র 4% গ্রাজুয়েট বাংলাদেশে জব পায়, বাকি হচ্ছে আপনার 96% দে আর কমপ্লিটলি আনএমপ্লয়েড। এই দায়টা অবশ্যই সরকারের। এবং সরকারকে যদি বর্তমানে এই বিষয়ে সরকার যদি মনে করেন যে মানে ঘুম থেকে না উঠে, ঘুম থেকে জাগ্রত না হয়, শুধু বাংলাদেশে গ্রাজুয়েট বানিয়ে আপনার কোনো লাভ হবে না, বিশ্বমানের ইউনিভার্সিটি বানিয়ে লাভ হবে না, যদি আমাদের কাজের ওয়ার্ক ফোর্স এবং ওয়ার্ক প্লেস যদি আমরা এনশিওর করতে না পারি। কারণ আমরা যদি লেখাপড়া করিয়ে গ্রাজুয়েট বানিয়ে ওই ছেলেদেরকে আবার বেকার বানিয়ে ফেলি, তাহলে এখানে ক্রাইম হবে, সন্ত্রাস হবে, ছাত্র রাজনীতি হবে, ছাত্র রাজনীতির নামে মার্ডার হবে, মানুষকে প্রকাশ্যে খুন করা হবে। এটাই তো আমাদের, কারণ আমাদের পেটে ভাত নাই, যেখানে পেটে ভাত নাই সুতরাং এখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। আর আপনি যে কথা বলছেন যে বিশ্বমানের ইউনিভার্সিটি, আমি আসলে একটা, আমি আপনার সাথে ঠিক আছে আমি একমত, কিন্তু এখানে একটা কথা আছে, শুধু বিশ্বমানের ইউনিভার্সিটি হলে হবে না, আগে আমাদের পেটে ভাত দিতে হবে, ভাতের ব্যবস্থা করতে হবে। এই যে গ্রাজুয়েট, লক্ষ লক্ষ গ্রাজুয়েট বাংলাদেশে বেকার, বেকার থাকার কারণে কিন্তু তারা ছাত্র রাজনীতি নামক যে একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হচ্ছে। এখান থেকে এই জাতিকে উদ্ধার করতে হলে অবশ্যই আমাদেরকে জব, যে জবের যে একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে, জব ক্রিয়েট করতে হবে তাদের জন্য। আর এটার জন্য শেখ হাসিনা সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে, কারণ তারা কিন্তু, এই সরকার লং টাইম ধরে বাংলাদেশের ক্ষমতায়। এই ক্ষমতায় থাকার পরে যদি মনে করেন যে বিভিন্ন সেক্টরে যদি ওরা ইনভেস্ট করতে পারে টাকা, তাহলে গ্রাজুয়েট ছেলেদেরকে মেয়েদেরকে বাঁচানোর দায়িত্ব কিন্তু এই সরকারেরই, আমাদের না। একজন মানুষ যখন সে বেকার, একজন মানুষের পেটে যখন ভাত নাই, সে তো ভাই এমনিতেই আসবে, এমনিতেই সে ইংল্যান্ডে চলে আসবে, এমনিতেই সে বিদেশ যেতে চাইবে, এটা স্বাভাবিক। না, আমার ভাইয়ের অবস্থা তা, আপনার ভাইয়ের অবস্থা তা। যখন আমাদের পেটে ভাত নেই, তখন তো আমরা যে কোনো পথ অবলম্বন করবো বেঁচে থাকার জন্য। আমি মনে করি গ্রাজুয়েট ছেলেদেরকে দোষে লাভ নেই, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে পারফেক্টলি গড়ে তুলতে পারে নাই। আর সেকেন্ড যে জিনিসটা বলবো, বাংলাদেশের যে লেখাপড়া হয়, বাংলাদেশের লেখাপড়াটা কিন্তু থিওরিটিক্যাল, আপনি জানেন, এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা কিন্তু অত্যন্ত কম। হুম। যেমন একজন মানুষ যখন মনে করেন যে রিক্সা চালায়, রিক্সা চালিয়ে বাংলাদেশে 30,000 টাকা ইনকাম করা যায়, অথচ ইন দ্য সেম টাইম একজন মাস্টার্স হোল্ডার যে মাস্টার্স কমপ্লিট করলো, প্রায় 21 থেকে 20টা বছর সে লেখাপড়া করার পরে তার বেতন কত হয় জানেন আপনি? তার বেতন হয় 16 থেকে 17 হাজার পাউন্ড, যেটা দিয়ে সে বাংলাদেশে একটা লাইফস্টাইল, নর্মাল লাইফস্টাইল, পুয়ার লাইফস্টাইল হি ক্যান নট লিড। এটা ভেরি আনফর্চুনেট এবং ভেরি প্যাথেটিক আমাদের জন্য। সুতরাং যেহেতু আজকে একটা পলিটিক্যাল টক শো না অথবা রাজনৈতিক কোনো আলাপ না, সুতরাং আমি এই বিষয়ে ফোকাস করবো না। আমি সবাইকে সম্মান রেখে বলছি, আমি গভর্নমেন্টকে সম্মান রেখে বলছি, আসুন আমরা আমাদের গ্রাজুয়েটদেরকে বাঁচাই। শুধু লেখাপড়া তো ঠিক আছে, আমাদের লেখাপড়ার পাশাপাশি যাতে কারিগরি শিক্ষা আমাদেরকে দেওয়া যায়, কিভাবে একটা সাইকেল ঠিক করা যায়, কিভাবে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিভাবে মেকানিক হওয়া যায়, এইসব কর্মমুখী শিক্ষা দিতে পারলে আমি জানি এই যে গ্রাজুয়েট ছেলেদেরকে মানে এই জিনিসটা থেকে বাঁচানো যাবে। আরেকটা জিনিস হচ্ছে, যে গ্রাজুয়েট ছেলেরা বর্তমানে মনে করেন বেকার রয়েছে, আপনি এই দেশের স্টাইল ফলো করেন, তাদের একটা স্টাডি লোন দেওয়া যায়, হয়তো আপনি আমার সাথে একমত হতে পারেন। এখানে একটা স্টাডি লোন দিলে কিন্তু আপাতত এই ছেলেরা কিন্তু চলতে পারে, একটা জবের ব্যবস্থা হওয়ার এক পর্যন্ত চলতে পারে এই দেশের মতো। তো বাংলাদেশে কিন্তু এটা বিভিন্ন ব্যাংক দেয়, কিন্তু এই ব্যাংকগুলো কি, এই ব্যাংকগুলো কিন্তু ইন্টারেস্ট হার কিন্তু অত্যন্ত বেশি, এখানে 0% ইন্টারেস্ট না, আপনি জানেন। সুতরাং আমি মনে করি, আমি সরকারকে উদ্যত আহ্বান জানাই, যে ছাত্ররা বর্তমানে গ্রাজুয়েট হওয়ার পরে বেকার রয়েছে, তাদের জন্য একটা লোনের ব্যবস্থা করে দেওয়া, যাতে অন্তত সে কোনো মতে খেয়ে বেঁচে চলতে পারে, আনটিল গেট এ জব, আনটিল ফাইন্ড এ জব। আমি মনে করি এটা। আর সেকেন্ড যে জিনিস, রুহুল ভাই আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এই দেশের গভর্নমেন্ট নিয়ে, যে এই দেশের গভর্নমেন্ট হচ্ছে কনজারভেটিভ পার্টি, হচ্ছে অ্যান্টি ইমিগ্রেন্ট। আসলে আমি আমার অবস্থান থেকে মনে করি যে তা আসলে সঠিক নয়। যদি সঠিক না হয়, তার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে, কারণ হচ্ছে যে কনজারভেটিভ পার্টির সময় কিন্তু সর্বোচ্চ মাইগ্রেন্ট দে ব্রিং ফ্রম বাংলাদেশ এন্ড দে ব্রিং ফ্রম দ্য অল ওভার দ্য কান্ট্রিজ। আপনারা জানেন হয়তো, সর্বোচ্চ মাইগ্রেন্ট কিন্তু এখানে আসছে 2018 সাল থেকে শুরু করে, সর্বোচ্চ মাইগ্রেন্ট কিন্তু তারাই এনেছে কিন্তু এই 5 বছরের ভিতরে, আপনি জানেন। 5 ইয়ার্স এর আপনাকে আমি হিসাবটা দিলাম। আর এমনকি আরেকটা জিনিস আপনাকে বলি আমি, আপনার যে ইনফরমেশনের জন্য, ইমিগ্রেশনের যে বিষয়টা, সর্বোচ্চ অ্যাসাইলাম গ্রান্ট কিন্তু কারা করেছে? কনজারভেটিভ সরকার করেছে। সুতরাং এটা নিয়ে আমাদের কোনো পলিটিক্যাল টক শো হয়তো আমরা ডিফারেন্ট ওয়েতে করবো, অথবা ডিফারেন্ট সময়ে আমরা করবো, কিন্তু আমি শুধু এতটুকু বলতে চাই যে সরকার, বর্তমান সরকার কিন্তু আসলে অ্যান্টি ইমিগ্রান্ট না। আমাদের পরিবেশ এবং পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে সরকারকে এই পদক্ষেপ গ্রহণ করতে। কারণ হচ্ছে কি, দেখেন আপনি, যে একটা স্টুডেন্টকে সে অনেক স্বপ্ন নিয়ে এই দেশের সরকার নিয়ে আসলো বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে, যে কোনো দেশ থেকে আনার পরে হয় কি, আনার পরে সে দেখা যায় সে ইউনিভার্সিটি ছিল না, পরের দিন সে কিন্তু ইউনিভার্সিটিতে না গিয়ে রেস্টুরেন্টে কাজে যাইতেছে, অ্যাসাইলাম করতেছে, ফ্রান্সে চলে যেতেছে। এটার পোর্শনটা হচ্ছে 98%, 97%, হুইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ। এবং এটা হচ্ছে আমাদের জন্য খুবই প্যাথেটিক। সুতরাং এই গভর্নমেন্টকে আপনি শুধু একতরফা দোষ দিয়ে লাভ নেই, দোষটা হচ্ছে আমাদের, কারণ আমরা লেখাপড়ার জন্য ওদেরকে প্রমিস করে আমরা আসছি, আমরা লেখাপড়া করবো, আমরা স্টাডি করবো, কিন্তু এখানে আসার পরে আমরা স্টাডি করতেছি না, আমরা কমপ্লিটলি স্টাডি থেকে দূরে সরে গেছি। সুতরাং
তাদেরকে দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদেরই, কারণ আমরা যে উদ্দেশ্যে আসছি আমরা উদ্দেশ্যটা ফুলফিল করতে পারতেছি না। তবে ইয়াস, আমার এখানে একটা এডিশন আছে, এডিশনটা হচ্ছে যে এই গভর্নমেন্ট ইচ্ছা করলে যারা মানুষ এখানে মনে করেন স্টুডেন্ট ভিসা যারা চলে এসেছে, এখানে স্কিল ওয়ার্কার ভিসা যারা চলে এসেছে, এসে মনে করেন বিপদে পড়ে গেছে, তাদেরকে হেল্প করার দায়িত্ব অবশ্যই সরকার, যেহেতু চলে আসছে এখানে, তারা কিন্তু ইনসাইডের মানুষ এখন, সুতরাং তাদেরকে বিভিন্ন এমএনএসটি দিয়ে, তাদেরকে লিগেসির আন্ডারে নিয়ে আসতে পারে সরকার, এটা আমার উদাত্ত আহ্বান। কারণ কোনো মানুষও কিন্তু ইলিগেল হয়ে জন্ম নেয়নি, এবং কোনো মানুষকে ইলিগেল ডাকা ঠিক না, হয়তো তার কাগজ নেই। তার মাঝে এবং আপনার মাঝে পার্থক্য হচ্ছে, আমার মাঝে পার্থক্য হচ্ছে, হয়তো তার কাগজ আছে তো আমার কাগজ নেই, এরকম, অথবা আমার কাগজে তার কাগজ নেই। কিন্তু এই সরকার ইচ্ছা করলে কিন্তু প্রতিটা মানুষকে দেশের লিগালাইজেশন আন্ডারে নিয়ে আসতে পারে। এটা খুব বেশি একটা বড় কিছু না। আর এই দেশটা কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক বড়, 4 গুণ বড়, কিন্তু মানুষ এই দেশে অনেক কম। সুতরাং আমি কনজারভেটিভ পার্টিকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন যত মানুষ এই দেশে আসছে সবাইকে বিভিন্ন সেক্টরে আপনি এস্টাবলিশ করেন, লিগালাইজেশন দেন। যদি লিগালাইজেশন দিয়ে থাকেন আপনি উইথ কন্ডিশনস, তাহলে আপনার ইকোনমি কিন্তু অনেক হাই হবে। আর দেখেন, আপনি চাই, অনেক গ্রাজুয়েটস এই দেশে রয়েছে যারা মনে করেন যে কাগজ নাই, লিগ্যাল না, তারা কাগজপত্র না থাকার কারণে ভালো জব করতে পারতেছে না। সুতরাং কনজারভেটিভ সরকার যদি ওদেরকে একটা ডিপলি চিন্তা করে যে ওই ছেলেদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, বিভিন্ন কন্ডিশন দিয়ে যদি ওদেরকে 2.5 বছরের ভিসা দেয়, 2 বছরের ভিসা দিয়ে থাকার মতো ব্যবস্থা এখানে করে দেয়, আমি মনে করি যে কনজারভেটিভ সরকার কখনো, বা বর্তমান সরকার মানে খুব বেশি মনে করেন যে কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, আরো লাভবান হবে। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে নেক্সট। হুম। থ্যাংক ইউ। না, আমি এই জন্য বলছিলাম যে আমি জানি যে এইটা একটা পডকাস্ট, মানে এইটা, বাট অনেক সময় প্রাসঙ্গিক বিষয় চলে আসে, হ্যাঁ, পলিটিক্যাল না কিন্তু আর দ্য সেম টাইম, হ্যাঁ, মানে শিওর। প্রাসঙ্গিক বিষয় চলে আসে। তো যেটা আমি বলছিলাম যে আমার মেইন পয়েন্টটা ছিল যে আমরা উই লিভ ইন এ গ্লোবালাইজ সোসাইটি। হ্যাঁ, আমরা একটা কম্পিটিশনের মধ্যে আছি অন্য অন্য দেশের সাথে। তো অনেক টাকা, একটা একটা ছাত্র আসলে অনেক টাকা নিয়ে আসে, মানে একটা ইউনিভার্সিটি টাকা পায়, ব্রিটিশ সরকারের ফিস পায়। তো এইটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি, যেহেতু মানে শুধু বাংলাদেশ না, অন্য অন্য দেশ থেকেও কিন্তু আসা কমে গেছে, যেহেতু ওই যে ওই পলিসির কারণে, যেহেতু ডিপেন্ডেন্ট আনতে পারছে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু অমানবিক, হিউম্যান রাইটস এর মানে টোটালি এগেনস্টে আপনি যদি দেখেন। হ্যাঁ, হিউম্যান রাইটস এর যে কিছু কিছু রাইটস রয়েছে, এটা বলে যে একটা মানুষ যদি, সে যদি এফোর্ড করতে পারে, তার মানে স্ত্রী বা হাজবেন্ডকে নিয়ে সে মুভ করবে অন্য দেশে, ইমিগ্রেশন মাইগ্রেশন করবে, তাইলে দে শুড বি অ্যালাউড। এই জায়গায় কিন্তু তারা স্টপ করেছে এই সরকার, আর অন্য অন্য দেশে কিন্তু ফায়দা নিচ্ছে। এইটাই আমার পয়েন্ট ছিল, যে আমরা আমরা একটা কম্পিটিটিভ মার্কেটে যাচ্ছি, অন্য অন্য দেশে কিন্তু ফায়দা নিচ্ছে, অন্য অন্য ইউরোপিয়ান দেশে বা আমেরিকাতেও যাচ্ছে, আমেরিকাতেও বা কানাডাতেও কিন্তু অনেক শিথিল এই ক্ষেত্রে, অন্তত মানে স্টুডেন্টের ক্ষেত্রে, যারা মানে ডিগ্রি দিতে আসবে বা মাস্টার্স করতে আসবে বা পিএইচডি করতে আসবে। এই নীতিটা বদলানোর দরকার এই দেশের জন্য, এই দেশের ইকোনমির জন্য ভালো, আমি মনে করি এক। হ্যাঁ, এটাই আর সত্য, দুই আমি আপনার নম্বর সাথে হলো, একমত। এইটা হ্যাঁ। এইটাই আমার মেইন পয়েন্ট ছিল। আর দুই নম্বর হলো বাংলাদেশে, ওই যে আপনি রাইটলি আপনি পয়েন্ট আউট করেছেন যে বাংলাদেশে কিন্তু কর্মমুখী মানে ট্রেনিং এর দরকার। মানে ওই যে পলিটেকনিক যেগুলা ছিল আগে, আমার জানি না আপনার মনে আছে কিনা, জি, জি, 80-90 জি, জি। দশকে পলিটেকনিক খুবই পপুলার ছিল দেশ বিদেশে, এই দেশে অথবা বাংলাদেশও ছিল। তো কর্মমুখী শিক্ষার মানে বিরাট একটা রিভাইভালের দরকার বাংলাদেশে, আমি মনে করি এইটা কিন্তু ল্যাকিং। এবং যারা আহ, এই দেশে আসবে বাংলাদেশ থেকে, মনে করেন, আমি অ্যাডভাইস করবো যেটা, যে একটা স্কিল নিয়ে আসে। আপনারা তো অনেকে আসলে তো এখানে কাজ করতে চান, তো দেখা যায় প্রায় 99%-এর কোনো স্কিল নাই। মনে করেন যে মানে একটা মোবাইল রিপেয়ারিং একটা স্কিল, একটা যে কোনো তো একটা স্কিল হতে পারে, আইটি একটা স্কিল। মানে অনেক সময় দেখা যায় যে 99%-এর কোনো স্কিল নাই, শেষ পর্যন্ত ওই রেস্টুরেন্টে কাজ করতে হয়, রিটেলে কাজ করতে হয়, আনস্কিল সেক্টরে কাজ করতে হয়। তো স্কিল যদি নিয়ে আসেন, এত কাজ আছে এই দেশে বা মানে পশ্চিম বিশ্ব, আপনারা কল্পনা করতে পারবেন না কিন্তু। মানে বিশেষ করে আমি আরো একটা জিনিস আমি লক্ষ্য করি, যে যারা বাংলাদেশ থেকে আসেন, মানে কোন কোন সাবজেক্ট তারা স্টাডি করছে, বেশিরভাগ তো বিজনেস স্টাডিজ, বিজনেস স্টাডিজ স্টাডিজ করছে, মানে যেটা এখানে শর্টেজ রয়েছে ইউরোপে বা ইউকে তে। ইঞ্জিনিয়ারিং শর্টেজ রয়েছে, আইটিতে রয়েছে, আইটি তো মানে আপনি জানেন যে ইন্ডিয়া, যেহেতু মানে ইন্ডিয়া ইজ দ্য লিডিং কান্ট্রি ইন টার্মস অফ আইটি গ্রাজুয়েটস, যার কারণে আপনি দেখেন সবচেয়ে বড় বড় মানে আইটি কোম্পানির সিইও গুলো কিন্তু ইন্ডিয়ান। গুগল থেকে শুরু করে আপল, আপনার যতটা কোম্পানি আছে, মানে আইটি কোম্পানি, সবার সব কোম্পানির কিন্তু সিইও কিন্তু ইন্ডিয়ান। তো এটা রিসার্চে বলা হয়েছিল যে যে দেশে বেশি আইটি গ্রাজুয়েটরা থাকবে, যে দেশ আইটিতে এগিয়ে থাকবে, তারা কিন্তু রুল করবে আগামীতে। তো এখানে কিন্তু আমরা আমাদের, আমি জানি বাংলাদেশে ইন্ডিয়ার পরে কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি আইটি গ্রাজুয়েটস রয়েছেন, প্রফেশনালস রয়েছেন, প্রায় 6 লক্ষর অধিক রয়েছেন। ওদেরকে কিন্তু মানে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ সরকার, বা ওরা কাজ পাচ্ছে না। আপনি যেটা রাইটলি আইডেন্টিফাই করেছেন একটু আগে, বাংলাদেশে প্রত্যেক বছর মানে প্রায় 22 লক্ষ মানুষ জব সেক্টর এন্টার করে, এই 22 লক্ষর মধ্যে শুধু 2 লক্ষ মানুষ কাজ পায়, সরকারি এবং বেসরকারি মিলে। তো
তো এই জিনিসটা কিন্তু মানে একটা আহ, ট্যাকল করার দরকার, একটা সলিউশন বের করার দরকার আমি মনে করি বাংলাদেশে। আরো বড় বড় ইন্ডাস্ট্রি করার দরকার। আর বিশেষ করে আইটি এইগুলাতে মানে বেশি মনোযোগ দেওয়ার দরকার বাংলাদেশে। আইটি সাবজেক্টগুলো আপনারা স্টাডি করবেন যারা বাংলাদেশে স্টাডি করছেন। এইখানে আসলে আইটি যে কোনো একটা, যেমন সাইবার সিকিউরিটি আছে, ডেটা অ্যানালিস্ট আছে, এইগুলা সাবজেক্ট আপনারা স্টাডি করবে। এগুলাতে এত মানে ডিমান্ড আগে ওয়েস্টার্ন কান্ট্রিজে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। তারপরে ইঞ্জিনিয়ারিং, মানে বিশাল একটা ইয়ে শর্টেজ রয়েছে ইঞ্জিনিয়ারিং এ। তারপরে ব্যাংকিং সেক্টর, আরেকটা সেক্টর যেটা বর্তমানে, মানে আগে তো ওই যে জুজরা তারা কিন্তু ডমিনেট করতো, এখন কিন্তু ইন্ডিয়ানরা তারা ডমিনেট করে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং নিয়ে আপনারা মানে লেখাপড়া করবেন, এটা কিন্তু বিশাল একটা সেক্টর। হ্যাঁ, আর ব্যাংকিং মানে আপনার জানি রিওয়ার্ডসও কিন্তু খুবই ভালো, সাংঘাতিক ভালো। তো এগুলো কিন্তু মানে মাথায় রাখা দরকার। ফার্স্ট অফ অল যে আপনারা কিছু স্কিল নিয়ে আসবেন, আসার আগে স্কিল নিয়ে আসবেন এইখানে, আর রাইট সাবজেক্ট করবেন। কারণ অনেক সময় মানে আমি দেখি বেশিরভাগ যারা বিজনেস স্টাডিজ করে, বিজনেস স্টাডিজ করে করার পরে, কারণ যেহেতু এটা বেশিরভাগ মানুষ করে, এটা ডিমান্ডও কম, চাকরিও মিলে কম। তো মানে আপনারা মানে একটা মানে যে সাবজেক্টটা বেশি ডিমান্ডিং ওই সাবজেক্টটা করবেন। যেমন ইকোনমিক্স ডিগ্রি, ইকোনমিক্স ডিগ্রি মানে একটা তথ্য বেরিয়ে এসেছে, ইকোনমিক্স ডিগ্রি যারা করে তাদের নাকি স্যালারি সবচেয়ে হাইয়েস্ট ইন দিস কান্ট্রি। তো ইকোনমিক্স আপনারা করতে হবে, এইটারও কিন্তু অনেক ডিমান্ড আগে। তো এই ধরনের জিনিস কিন্তু আপনারা মানে অবলম্বন করলে আমার মনে হয় ভালো হবে। এবং মাথায় রাখতে হবে যে আপনারা সিরিয়াসলি এইখানে আসার পরে যে এইখানে ডিগ্রি শেষ করে চাকরি করে এখানে সেটেল হওয়া, অথবা যদি দেশে ফিরে যান, তাইলে দেশে ফিরে গেলে যে ভালো একটা চাকরি নেওয়ার একটা চিন্তাধারা আপনারা থাকতে হবে। আর বাংলাদেশ কিন্তু ইট ইজ গ্রোয়িং, মানে এন্ড অফ দ্য ডে বাংলাদেশের সমস্যা আছে, পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু আর দ্য সেম টাইম বাংলাদেশ ইজ গ্রোয়িং অ্যাট 7 to 8% এভরি ইয়ার। বাংলাদেশে ভালো একটা ভবিষ্যৎ আছে। বাংলাদেশে আহ, আরো মানে বড় বড় ইন্ডাস্ট্রি করার দরকার, বড় বড় মানে চাকরি ক্রিয়েশন দরকার, জব সেক্টর মানে জব ক্রিয়েশন দরকার। তো এটা করলে বাংলাদেশও কিন্তু আমার মনে হয় অলরেডি বাংলাদেশে অ্যাভারেজ স্যালারি প্রায় 30,000, যেখানে প্রায় 15-20 বছর আগে একটা মাস্টারের স্যালারি ছিল এভারেজ 4 থেকে 5 হাজার। এখন কিন্তু একটা মাস্টারের স্যালারি কিন্তু প্রায় 30,000 এভারেজ। তো হ্যাঁ, বাট ডিসক্রিপেন্সি রয়েছে। আপনি যেটা একটু আগে বলেছেন যে একটা রিক্সাওয়ালা কিন্তু 30,000 টাকা রুজি করে, আর দ্য সেম টাইম একটা মাস্টার্স দিয়ে একটা চাকরি নিলে 17 থেকে 18 হাজার রুজি করে। এগুলো কিন্তু রেমেডি করার দরকার। যে এগুলো কিন্তু আমরা মানে এগুলো কিন্তু চলে আসে প্রাসঙ্গিক ভাবে চলে আসে, আমি জানি আপনিও তো মনে করতে পারেন পলিটিক্যাল, কিন্তু এগুলো চলে আসে কেন আজকে এত মানুষ দেশের বাইরে আসতে চায়, ধনী গরিব সবাই কিন্তু বাংলাদেশ ছেড়ে, মানে স্টুডেন্ট ভিসায় হোক বা স্কিল ভিসায় হোক, তারা ছেড়ে কিন্তু আসতে হয়, কারণ বাংলাদেশে কিন্তু ইনাফ অপরচুনিটিস নাই। আজকে দেখেন ইন্ডিয়াতে একটা রেভলিউশন ঘটেছিল 1990-র দিকে, যেমন তারা যখন মানে একটু ইকোনমিটা ওপেন আপ করলো, তারা ইনভাইট করলো প্রবাসীদেরকে যে আপনারা আসেন, আপনাদেরকে আমরা সিকিউরিটি দিব, আপনাদেরকে আমরা জব দিব, আপনাদেরকে আমরা লুক আফটার করবো, ট্যাক্স ফ্রি, 5 ইয়ার্স ট্যাক্স ফ্রি সুবিধা দিব। তো এই ধরনের মানে জিনিস কিন্তু বাংলাদেশ সরকারও কিন্তু একটু যদি মাথায় নেয়, আমলে নেয়, আমার মনে হয় ভালো হবে আর কি। কারণ আমরা জানি এই দেশে আমরা প্রমাণ করেছি বাঙালি জাতি যুক্তরাজ্যে যে আমরা গিভেন দ্য প্ল্যাটফর্ম উই ক্যান সাকসিড। আমরা আজকে মানে মাথা উঁচু করে কিন্তু হাঁটতে পারি মানে যুক্তরাজ্যের মাটির উপরে। আজকে মানে 2000 সালে একটা তথ্য বেরিয়ে আসছিল, যেখানে বলা হয়েছিল যে সবচেয়ে বেশি ইউনিভার্সিটি স্টুডেন্টসরা ছিলেন বাংলাদেশি। এটা কিন্তু বিশাল একটা গর্বের বিষয় কিন্তু। হ্যাঁ, এবং 2005 সালে মানে একটা তথ্য বেরিয়ে আসছিল, যেখানে বলা হয়েছিল সবচেয়ে বেশি ব্যবসায়ীরা ছিলেন কিন্তু বাংলাদেশি। তো এটা কি বোঝায় যে আমরা যদি একটা সঠিক প্ল্যাটফর্ম যদি পাই, আমরা কিন্তু উই ক্যান সাকসিড। এই প্ল্যাটফর্মটা কিন্তু ক্রিয়েট করতে হবে বাংলাদেশে, তখন দেখবেন আপনার ব্রেন ড্রেন হবে না। তো এইগুলো কিন্তু অ্যাডজাস্ট করার দরকার বাংলাদেশে আগে, যে সরকারই থাকুক না কেন। এটা কিন্তু উভয় সরকার কিন্তু ফেল করেছে আমি মনে করি। হ্যাঁ, শুধু বর্তমান সরকার না, আগের সরকারও এটা মানে অনেক ক্ষেত্রে ইয়া ছিল। তো যাই হোক, মানে আমি যেটা বলতে চাই যে আসলে আপনি ভবিষ্যৎটা কি দেখেন, মানে বাংলাদেশে থেকে কি আরো বেশি বেশি ভবিষ্যতে আসবেন আগামী 10-20 বছর ভেতরে? আপনি কি অ্যানালাইসিস মানে আপনার অ্যানালাইসিসটা কি, ভবিষ্যতে কি আরো বেশি আসবে না কম আসবে, এটা কি মনে করেন আপনি? রুল ভাই, আসলে এটা প্রেডিকশন করাটা ভেরি হার্ড, কারণ এটা ডিপেন্ড করবে যে একটা দেশের পলিসির উপরে, যে সরকার কি ধরনের পলিসি গ্রহণ করে। ওই সরকার ইমিগ্রেশনকে কতটুকু ছাড় দেয় এটার উপর ডিপেন্ড করবে যে হাউ মেনি পিপল দে উইল কাম হিয়ার। এটার উপর ডিপেন্ড করবে যে তারা কত মানুষ আসবে এখানে। তবে আমি মনে করি যেহেতু বাংলাদেশে একটা গ্রোয়িং এবং মানে একটা বুমিং হচ্ছে বাংলাদেশে, ইকোনমিক্যালি বলেন, এডুকেশন সেক্টরে বলেন, মানুষ এখানে আসবে। মানুষ প্রতিনিয়ত এখানে আসবে এবং কি বেশি করে আসবে, আর আসাটা জরুরি। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এখানে আসলে কিন্তু মন্দ হয় না।
কারণ এখনো চিন্তা করেন যে এখনো আমরা ইংল্যান্ডে আছি, এখনো গ্রেট ব্রিটেন কিন্তু এটা গ্রেট ব্রিটেন এখনো কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম একটা দেশ, আর বাংলাদেশ কিন্তু এখনো আমরা স্বল্প উন্নত দেশ। সুতরাং এখান থেকে এখানে আসাটা খুব খারাপ কিছু না, যদি মনে করেন আপনার উদ্দেশ্যটা যদি আমাদের ভালো থাকে। আমাদের ইন্টেনশন যদি ভালো থাকে, আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে আসি এই উদ্দেশ্যটা যদি আমরা সার্ভ করতে পারি, ফুলফিল করতে পারি, এখানে আসলে আমি মনে করি অনেক ভালো। কারণ যদি আপনি এখান থেকে ইনকাম করেন, বাংলাদেশকে খারাপ বাঁচিয়ে রেখেছে। আপনি একজন প্রবাসী মানুষ, আমি জানি একজন প্রবাসী নেতা আপনি, শুধু মানুষ না, একজন নেতা আপনি। প্রবাসী নেতা হিসাবে এটা আপনার জানা অবশ্য রয়েছে যে বাংলাদেশের রেমিটেন্স হচ্ছে 34% পর্যন্ত রেমিটেন্স কন্ট্রিবিউশন হয় বাংলাদেশের ইকোনমিতে। কারা করে? যারা প্রবাসী রয়েছে তারাই করে, আমরাই করি। আমরা যারা প্রবাসী রয়েছে আমরাই করি, সবাই করে এখানে। সুতরাং বিদেশে আসা কিন্তু খুব খারাপ কিছু না, আরো ভালো জিনিস, যদি আমরা আমাদের টার্গেট অনুযায়ী যদি আমরা আসতে পারি। তবে আপনি আগে যে কথা বলেছেন, যারা এখানে আসবে এরা স্কিলফুল হয়ে আসতে হবে, ওরা স্কিল ওয়ার্কার হয়ে আসতে হবে। যদি স্কিল ওয়ার্কার হয়ে আসা যায় এবং তার ভিসা কন্ডিশনটা সে ঠিক রেখে মেনটেন করতে পারে, আমি মনে করি যে ইংল্যান্ড হচ্ছে একটা, মনে করেন যে হ্যাভেন, ওয়ান কাইন্ড অফ হ্যাভেন। এখানে তো এখানের মতো মানবাধিকার, এখানের মতো হিউম্যান রাইটস কান্ট্রি আমি মনে করি ওয়ার্ল্ডের অন্য কোথাও আপনি পাবেন কিনা আমি জানি না। আমি জানি না, কারণ এখানে হিউম্যান রাইটস কিন্তু এখনো রয়েছে, এখনো ভালো। তবে ইয়েস, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে স্টুডেন্ট ভিসার জন্য কোন দেশ বর্তমানে ভালো, আমি মনে করি ইংল্যান্ডের পাশাপাশি আপনি ডেনমার্ক যেতে পারেন। ডেনমার্ক কিন্তু সহজে ভিসা হয়, আইএলটিএস এর 6 পয়েন্ট থাকলে ডেনমার্কে ভিসা হয়ে যায়। কানাডা যাওয়া যায়, নরওয়েতে যাওয়া যায়, আর ফিনল্যান্ডে যাওয়া যায়, নেদারল্যান্ডে যাওয়া যায়। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার ডেনমার্ক বলেন, ফিনল্যান্ড অথবা কানাডা বলেন, এইসব দেশ হচ্ছে কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য অত্যন্ত ভালো এবং মোটামুটি অলমোস্ট কিন্তু ভিসা হয়ে যায়। ডেনমার্কের ভিসাটা সবচেয়ে ইজি, মোটামুটি কুইক হয়ে যায়। ফিনল্যান্ড, ডেনমার্ক মোটামুটি ভিসা হয়ে যায় ভালো স্টুডেন্ট থাকলে। আর ইংল্যান্ডে যদি কেউ আসে তাহলে তার ইন্টেনশন যদি তাকে থাকে যে লেখাপড়া করার, আর লেখাপড়া করতে পারে, তাহলে কিন্তু তার একটা গুড একটা ফিউচার আছে। লেখাপড়া করার পরে যদি সে ওয়ার্ক পারমিটে চলে যায়, মনে করেন সে একটা এক মাস্টার্স এর জন্য এখানে আসলো, 1 বছরের ভিসা মাস্টার্স অথবা 2 ইয়ার্স এর মাস্টার্স, এটা কমপ্লিট করার পরে কিন্তু সে ওয়ার্ক পারমিটে চলে গেল। ওয়ার্ক পারমিটে 5 ইয়ার্স থাকার পরে তো সে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে, ইনডিফিনিট লিভ টু রিমাইনের জন্য অ্যাপ্লাই করা যায়। সাথে সাথে তো সে ব্রিটিশ হয়ে যেতে পারতেছে যদি সে ভালোভাবে স্টাডি করে লেখাপড়া করে। সুতরাং যারা স্টুডেন্ট ভিসা এখানে আসবে যদি লেখাপড়া করে, তাহলে তাদের দেয়ার ইজ এ গুড ফিউচার, দেয়ার ইজ এ গুড ফিউচার এট অল। আমি এখানে কোনো খারাপ কিছু দেখি না, এবং কি বাংলাদেশের চেয়ে তারা এখানে কিন্তু অনেক ভালো থাকবে, এটা সমস্যা না। কিন্তু তাই বলে এই আমি সবাইকে ইনভাইট করতেছি না যে বাংলাদেশ থেকে সবাই একসাথে চলে আসেন, কারণ বাংলাদেশ থেকে যদি বেশি অংশে আমরা এরকম চলে আসি তাহলে ব্রেন ড্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমাদের পাশাপাশি সরকারকে কিন্তু এখানে সজাগ একটা ভূমিকা পালন করতে হবে। তবে রুহুল ভাই, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, যে আমরা কিছু ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করি। যদি কোনো স্টুডেন্টস আসতে চান তাহলে অবশ্যই আমি না বা আমাদের প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে তারা অবশ্য ভালো সার্ভিস দিবেন। এবং কি বর্তমানে কিন্তু ভিসা রেশিওটা কিন্তু অত্যন্ত হাই, স্টুডেন্ট ভিসা হচ্ছে বর্তমানে। শুধু যদি কাস্ট লেটারটা ইস্যু করা যায়, কাস্ট লেটারটা ইন্টারভিউ দিয়ে ইস্যু করা যায়, তাহলে ভিসা কিন্তু মোটামুটি হয়ে যায়। এমনকি নর্মাল 13-14 দিনে ভিসা দিয়ে দেয় স্টুডেন্ট ভিসাটা বর্তমানে। আর আমি মনে করি যে কেয়ার ভিসা বলেন, ওয়ার্ক পারমিট ভিসা বলেন, এটা হচ্ছে স্টুডেন্ট ভিসা কিন্তু অত্যন্ত, মানে আপনার এটা কি ঝুঁকিপূর্ণ না, ঝুঁকিপূর্ণ রিস্ক ফ্রি, ওয়ান কাইন্ড অফ রিস্ক ফ্রি। আপনার ভিসা না হলে ইউনিভার্সিটি একটা টাকা কেটে রেখে আপনাকে টোটালি ফেরত দিয়ে দেয়, বুঝছেন? সুতরাং আমি মনে করি যে প্রতিটা স্টুডেন্টকে আমি আহ্বান জানাবো, যারা স্টুডেন্ট বাংলাদেশে রয়েছে তারা তোমরা প্রপারলি লেখাপড়া করো, ভালোভাবে লেখাপড়া করো, এবং ইংলিশ শেখার কিন্তু দেয়ার ইজ নো অল্টারনেটিভ। দে মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। ইংলিশ কিন্তু তাদেরকে ভালো করতে হবে, ইংলিশ শিখতে হবে। ইংলিশ যদি তারা শিখে, আমি সব সময় একটি কথা বলি, বিগত দিন আমি ভিডিও করেছি, আমি লাইভে গিয়েছি, আমি সবাইকে একটা কথা বলি, যদি আপনি ইংলিশ শিখতে না পারেন, ইউ উইল রিমেন পোর ইন হোল লাইফ। সারা লাইফ আপনাকে গরিব থাকতে হবে। আর ইংলিশ যদি শিখেন, বাংলাদেশে বসে কিন্তু আপনার রাজার হালতে চলতে পারেন, এটা স্বাভাবিক কিন্তু। কারণ আপনি একজন স্টুডেন্ট, আপনি মাস্টার্স কমপ্লিট করলেন, আপনি ইংলিশে কথা বলতে পারেন, ইউ কান্ট স্পিক ইন ইংলিশ, তাহলে তো আপনাকে জব প্রোভাইডার জব দেবে না আপনাকে, আপনার ফিউচার ভালো করতে পারবেন না। কারণ বর্তমান হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজে থাকতে গেলে ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা, তা হচ্ছে ইংলিশ। এখন হিন্দি কথা বললে হবে না, উর্দুতে কথা বললে হবে না, হ্যাঁ ভাষা শিখেন আপনি অন্যটা, কিন্তু ইংলিশকে আপনার অবশ্যই আপনার মাতৃভাষার পাশাপাশি ইংলিশকে অবশ্যই আপনার এমফাসাইজ করতে হবে, গুরুত্ব দিতে হবে। ইংলিশ শেখা ছাড়া, ইংলিশে কথা বলা ছাড়া, there is no other alternative way to succeed in life. আমি সবার জন্য পরামর্শ এটা দেবো যে যে স্টুডেন্টরা বর্তমানে বিদেশে আসার জন্য প্ল্যান করছো, ভালোভাবে ইফেক্টিভলি তোমরা ইংলিশ শেখো। ইংলিশ শিখতে পারলে কিন্তু হয়ে যাবে। ইন দ্য মিন টাইম, আমার রুহুল ভাই আগে যে কথাটি আপনি বলেছেন যে স্কিলফুল জব, হ্যাঁ তারা স্কিলফুল জব করতে পারে। স্কিলফুল জব যে কোনো জিনিস এখানে শিখে আসুক, অসুবিধা নেই। আইটিতে ভালো হতে হবে, তারা প্যাথোলজিস্ট হতে পারে, আপনি যারা লজিতে কিন্তু ভালো জব এখানে আছে। আরেকটা জিনিস আপনাকে আমি রিমাইন্ড করে দিতে চাই, আমার ফ্রেন্ডের মধ্যে অনেকেই কিন্তু এখানে আসছেন যারা ডেন্টাল প্র্যাকটিস করেন এখানে। আপনার ডেন্টাল সার্জন হওয়ার দরকার নেই এখানে, যদি ডেন্টালের উপর একটা ডিপ্লোমা থাকে এখানে কিন্তু অনেক জব আছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ানরা। সুতরাং আমি আমার স্টুডেন্টের উদ্দেশ্যে, যে ভাইয়েরা এখানে আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো, দুইটা জিনিস, আপনারা ইংলিশ শিখবেন, ভালোভাবে ইংলিশ শিখবেন, এবং সেকেন্ডলি হচ্ছে আপনারা আইটি শিখবেন। থার্ডলি হচ্ছে আপনার ডেন্টাল বা অন্য যে স্কিলফুল জব আছে, জবগুলো শিখে এখানে আসেন। আশা করি আপনারা এখান থেকে মানে ফার্স্ট্রেটেড হবেন না।
যে উদ্দেশ্য নিয়ে আসবেন এই উদ্দেশ্যটা ফুলফিল হবে। কারণ লেখাপড়া করলে কিন্তু আপনি 5 ইয়ার্স এর ওয়ার্ক পারমিট পাচ্ছেন এখানে যদি যাইতে পারেন। 5 ইয়ার্স এর পরেই তো আপনার সেটেলমেন্ট হয়ে গেল, হুম, ইজিলি হয়ে যেতেছে। 7 থেকে 8 বছরে আপনি এখানে পার্মানেন্ট সিটিজেন হওয়ার মতো একটা যোগ্যতা অর্জন করতে পারতেছেন। হুম। সুতরাং এখানে সবকিছু যে খারাপ এরকম কিছু না। এখনো কিন্তু এই ইমিগ্রেশনটা এখনো কিন্তু আমাদের ফেভারে আছে, এখনো ফেভারে রয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে যে অন্য দেশে যাওয়া যায়, যেমন ডেনমার্কে গেলে খুব ভালো, ভেরি নাইস কান্ট্রি, ফ্যান্টাস্টিক কান্ট্রি, আই ভিজিটেড দেয়ার। আপনি যদি কানাডা যান, আমি কানাডা যাই নাই, কিন্তু যেহেতু কানাডা যাই না সুতরাং কমেন্ট করবো না। যতটুকু জানি আমাদের অনেক স্টুডেন্ট এখানে গেছে, আলহামদুলিল্লাহ তারাও মোটামুটি ভালো রয়েছে, যদিও জব ক্রাইসিস ওখানে আছে বর্তমানে, অনেক মানুষ চলে গেছে। ডেনমার্কে যাওয়া যায়, ফিনল্যান্ডে যাওয়া যায়, জার্মানিতে যাওয়া যায়। এই তিনটা কান্ট্রিকে আপনার টপ প্রায়োরিটিতে নিতে পারেন, আর কি টপ চয়েস নিতে পারেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং জার্মানি। আর তো ইংল্যান্ড তো আছেই, কানাডা তো আছেই। আর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে রুহুল ভাই, আপনি আমাকে করতে পারেন এই বিষয়ে। আমি যেটা মনে করি যে যারা আসবেন বিদেশে লেখাপড়া করার জন্য বা সেটেল হওয়ার জন্য, তারা মানে বিভিন্ন জিনিস দিকটা চিন্তা করে মানে আসার দরকার। যেমন কোন দেশে গেলে আমি শর্ট টাইমে আমি লিগেল হতে পারবো, সেটেল হতে পারবো, কোন দেশে ফিসটা কম, কোন দেশে সুযোগ সুবিধা কম। যেমন যে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ওই যে নর্ডিক কান্ট্রিজ যেগুলাতে বলে আর কি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, এগুলোতে খুবই ভালো, মানে ওদের লাইফস্টাইল, স্ট্যান্ডার্ড অফ লিভিং কিন্তু অনেক হাই ইউকের চেয়ে। হ্যাঁ, এবং কম্পিটিশনও কম। আর ওইগুলা দেশগুলাতে কিন্তু আরবার কম সময়ে কিন্তু সেটেল হয়ে যায়। তো এগুলো কিন্তু মাথায় রাখার দরকার যারা বিদেশ বিদেশ আসার চিন্তা আমি করে। আপনাকে একটা মজা হ্যাঁ, মজা এবং ইনফরমেশন দিতে সরি পারি। আমি এটা শেষ করি। ওই যে আপনি আপনি ভেরি রাইটলি আপনি আইডেন্টিফাই করেছেন যে আমি সবসময় কিন্তু বলি বা আমি এটা অ্যাডভোকেট করে আসছি দীর্ঘদিন থেকে, যে বাংলাদেশ দেখেন, উই লিভ ইন আ গ্লোবালাইজ সোসাইটি। আমরা বাংলাদেশে এখন বর্তমানে যুগ উপযোগী একটা মানে সিদ্ধান্ত নেওয়ার দরকার। কারণ আমরা যদি কম্পিট করতে হয় অন্য দেশের সাথে, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু একেবারে কম্পালসারি করতে হবে বাংলাদেশে। ইন্ডিয়ার মতো, হ্যাঁ, That's true. ফিলিপাইন্সের মতো, ইন্দোনেশিয়ার মতো। আপনি যদি দেখেন মানে ইন্ডিয়ান, ফিলিপাইন্স এবং ইন্দোনেশিয়ার মানুষ কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ তারা ভাষাটা ইংলিশ, তারা কিন্তু ইংলিশে লেখাপড়া করে। তো আমরা Right. বাংলার পাশাপাশি ইংলিশ ইন্ডিয়ার মতো মানে কম্পালসারি করতে হবে, তখনই আপনি দেখবেন বাংলাদেশি ছেলে মেয়েরা বিভিন্ন দেশে গিয়ে লেখাপড়া করে ভালো ভালো মানে অর্জন করেছে এবং সুনাম করেছে, করছে। এটা আমরা দেখতে পারবো। এটা কিন্তু মানে মানে অনতি বিলম্বে আমি মনে করি করার দরকার। কিন্তু এটা কিন্তু এটা আই ক্যানট স্ট্রেস ইনাফ মানে কতটুকু That's ইম্পর্টেন্ট। true. কারণ আমরা দেখি, একদম। আপনিও দেখেন আমিও দেখি যে এই দেশে আসার পরে কতটুকু স্ট্রাগলিং করে বাংলাদেশের ছাত্ররা, হ্যাঁ, হুম। ডিগ্রি পাস ছাত্ররা এসে মানে ইংলিশে স্ট্রাগলিং করে মানে একটা অ্যাপ্লিকেশন করতে পারে না, একটা ইন্টারভিউ ফেস করতে পারে না। তো আমি আরবার কিন্তু এইটারে আরবার মানে করব, এমফেসিস দিব যে আপনারা শুধু আইএলটিএস করলে হবে না, আপনারা স্পোকেন ইংলিশ একটা একটা করে একটা নেটওয়ার্ক করে, মানে যারা ওই যে ইংলিশ বলতে চায়, ইংলিশ শিখতে চায়, ওদের সাথে আপনারা মানে সব সময় যোগাযোগ রাখবেন, কথা বলবেন ফোনে, ইংলিশে কথা বলবেন, দেখা হলে একটা যদি আড্ডাতে বসেন ইংলিশে কথা বলার চর্চা করবেন। কারণ বাংলাদেশে মানে কম্পালসারি না হওয়ার পর্যন্ত যদি আপনারা নিজে উদ্যোগ নিতে হবে কিন্তু, নিজে উদ্যোগ নিয়ে এগুলা কিন্তু একটু যদি আপনারা ইমপ্রুভ করেন, তাইলে দেখবেন মানে দ্য ওয়ার্ল্ড ইজ ইয়োর ওয়েস্টার। এত হাজার হাজার লক্ষ লক্ষ চাকরি আছে পশ্চিম বিশ্ব, আপনারা কল্পনা করতে পারবেন না। তো ভাষাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা এটলিস্ট আপনারা যদি এই ক্ষমতাটা থাকে যে একটা ইন্টারভিউ ফেস করে, তাইলে আপনারা দেশে বসে লক্ষ লক্ষ টাকা কামাবার এই সুযোগ রয়েছে বর্তমান যুগে। আমরা জানি কোভিডের পরে যে অনলাইন চাকরি, এই দেশে অন্তত 50% মানুষ এখন সরকারি বেসরকারি চাকরি কিন্তু অনলাইন করছে, বাসা থেকে করছে, এখন অফিসে আর যেতে হচ্ছে না। বাংলাদেশে বসে ইভেন কি ফ্রিল্যান্সিং, আমি বেশ কয়েকটা মানুষকে কিন্তু আমি গাইড করেছিলাম, ইম্পাওয়ার করেছিলাম বাংলাদেশে। তারা বর্তমানে বাংলাদেশে বসে, সিলেটে বসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে কিন্তু ও ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। তো একটা স্কিল দেখেন, তাদের একটা স্কিল ছিল, গ্রাফিক ডিজাইনার, তারা তারা আইটি নিয়ে কাজ করে, যার কারণে ওয়েবসাইট ডিজাইন করে। একটা স্কিল যদি থাকে তাইলে আপনারা দেখবেন এত কাজ আর কাজ, আর বিশেষ করে অনলাইনে আনবিলিভেবল ডাটা এন্ট্রি কাজ আছে, ডিজাইনিং কাজ আছে, সাইবার সিকিউরিটির উপরে কাজ আছে, মানে আইটি রিলেটেড বেশিরভাগ আর কি। যদি এগুলো যদি আপনারা কনসেন্ট্রেট করেন তাইলে তাইলে দেখবেন মানে মানে কাজের অভাব নাই কিন্তু। আর মেইন যেটা আপনারা আহ, ইংলিশটা চর্চা করতে হবে এটলিস্ট মানে এই লেভেল পর্যন্ত, যে আপনারা ইন্টারভিউ যাতে ফেস করতে পারবেন। ইন্টারভিউ যদি আপনি ফেস করতে পারেন তাহলে আপনারা দেশ থেকে চাকরি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সাইফুল ভাই এখানে আছেন, আমি আছি, জি। আমার সাথে যোগাযোগ করলে যদি আপনারা এই লেভেলে কেউ থেকে থাকেন, যোগাযোগ করতে পারেন আমার সাথে, সাইফুল ভাইয়ের সাথে। আমরা আপনাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব।
গাইড করব। আর আমি, আপনারা যারা চিনেন আমাকে, আমার সারা জীবনটা তো চলে গেছে এইভাবে মানুষকে এম্পাওয়ার করা, মোটিভেট করা। তো আমরা আমাদের সময় ফুরিয়ে আসছি কিন্তু। সাইফুল ভাই, যে আমি শুধু ফাইনাল একটা ওয়ার্ডস একটা সেকেন্ড আপনার কথা কাছ বলবো। থেকে হুম, দুই একটা, হ্যাঁ, হুম, ফাইনাল মেসেজটা দিয়ে দেন। হুম। আমি দিয়ে একটা দিয়ে যান। সেকেন্ড আপনার কথা বলবো, আমি ভুলে গেছি আগে কথা বলতে। আমি ভেরি ইন্টারেস্টিং একটা নিউজ আপনাকে দেই, একটা ইনফরমেশন স্টুডেন্ট বিষয়ের জন্য। কোন স্টুডেন্টের যদি মনে করেন টাকা কম থাকে, সে ভালো স্টুডেন্ট থাকে, যেমন আইএলসি সে 6.5 পয়েন্ট পাইছে, 5 পয়েন্ট পেয়েছে, তার জন্য একটা মজার ইনফরমেশন আজকে দিই আপনাকে আপনার ভিডিওর মাধ্যমে। দে ক্যান ট্রাই ফর পর্তুগাল। দে হুম, ক্যান ট্রাই রাইট, ফর ভেরি গুড, পর্তুগাল। ভেরি গুড। যদি ভেরি, পর্তুগালে সে হ্যাঁ, যায় ভেরি গুড হ্যাঁ, একটা কান্ট্রি কিন্তু লিগেল হওয়ার, হ্যাঁ। যদি পর্তুগালে সে 2 স্টুডেন্ট মাসের ভিসায় যায় রেজিডেন্সি তাহলে, দিয়ে দিয়ে 2 মাসে আমি দেখছি গতকাল, 2 মাসের যদি রেজিডেন্সি। পর্তুগালে সে যায় তাহলে 6 মাস পরেই কিন্তু, যদি লেখাপড়া সে নাই করে, হ্যাঁ, 6 মাস পরে কিন্তু হি ক্যান অ্যাপ্লাই ফর দা রেসিডেন্স কার্ড। রাইট, এটা হচ্ছে থ্যাংক ভেরি ইউ, গুড থ্যাংক একটা ইউ, হ্যাঁ, ইনফরমেশন। এই রাইট। ইনফরমেশন যেহেতু আমি ওখানে শস্য, আমি 2বার গেছি কিন্তু পর্তুগাল, আমি নেক্সট মান্থে যাব। আমি একটা ইন্টারভিউ গিয়ে করবো ওখানে 2জন স্টুডেন্টের। হ্যাঁ, যদি পর্তুগাল কোনোভাবে স্টুডেন্ট ভিসা নিয়ে ঢুকা যায়, লিগ্যাল এন্ট্রি থাকে, তাহলে ওখানে গিয়ে সে কিন্তু সিটিজেনশিপটা তার এগিয়ে যেতেছে, কুইকলি সে ওখানে সেটেল হয়ে যাইতেছে। 6 থেকে 1 বছরের ভিতরে একটা কার্ড সে কিন্তু পেয়ে যায়, রেসিডেন্স কার্ড পেয়ে রাইট, যায়। থ্যাংক ইউ। অ্যাপ্লাই করতে পারে, গুড একটা ইনফরমেশন। সেকেন্ড জিনিস আপনাকে বলি রুহুল ভাই, থ্যাংক ইউ, আপনি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, যেহেতু আজকে আমি খুব বিজি আমার অফিসিয়ালি, সুতরাং আপনাকে সময় দিতে পারবো না। সময় নেই, আর আপনি যে সময়টা আমাকে দিয়েছেন আমি এর জন্য গর্ব ফিল, আই ফিল রিয়েলি প্রাউড ফর ইউ। এবং একটা জিনিস শুধু মেসেজ আমি আপনাকে দেবো, বাংলাদেশে যে ইংলিশটা শুধু যে স্টুডেন্টরা জানে না তা না। ভেরি সেম বিষয় হচ্ছে, বাংলাদেশে যারা এমপি রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তাদের কিন্তু মেজরিটি কিন্তু দে ক্যান নট স্পিক ইংলিশ। তারা যখন ইন্টারন্যাশনাল ট্যুরে যান, আমি কিন্তু গভীরভাবে এটা ফলো করি, ইভেন তারাই কথা বলতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না। সুতরাং আমাদের জার্নিটা, আমাদের ফাইটিংটা শুরু হতে হবে আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস পর্যন্ত, লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস পর্যন্ত। যদি ইংলিশটা আমরা শিখতে পারি, তাহলে ফিলিপাইনের মতো, ইন্ডিয়ার মতো আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ, মানে কোনো সন্দেহ নেই। আরেকটা ইনফরমেশন, সর্বশেষ ইনফরমেশন, যদি কোনো স্টুডেন্ট সংক্রান্ত বিষয় বা এনি কাইন্ড অফ আপনার ইমিগ্রেশন সংক্রান্ত কোনো কিছু জানতে হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যতটুকু পারে, ভলান্টারি হেল্প, এখানে কোনো টাকার বিষয় না, টাকা কোনো ফ্যাক্টর না। রুহুল ভাই তো ওনার জীবনটাই শেষ করে দিয়েছেন শুধু মানুষের উপকার করে, হেল্প করে। সুতরাং আমরাও আপনাদের জন্য ডেডিকেটেড হতে চাই, ডিভোট করতে চাই আমাদেরকে, যে আপনাদের যে কোনো ইমিগ্রেশন পরামর্শ, স্টুডেন্ট বিষয়ে পরামর্শ, আমাদের ফ্রি, পরামর্শটা আমাদেরকে আমরা দিতে চাই আপনাদেরকে, আপনারা নেবেন। এবং আপনাদের সবার কিন্তু আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ব্রাইট ফিউচার কামনা করি, সেই সাথে রুহুল ভাইয়ের জন্য আমার আমার অসংখ্য শুভকামনা রইল আমাকে এখানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ সাইফুল ভাই। আপনি কাইন্ডলি কমেন্টসে গিয়ে আপনার ইয়েটা, ওই যে ওয়েবসাইটটা, টেলিফোন নাম্বারটা দিয়ে দিবেন কমেন্টসে। তখন কেউ যদি যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারে। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাইলে অবভিয়াসলি আপনারা কমেন্টস করলে আমি আমার যোগাযোগ, ইমেল টিমেল সবগুলা দিয়ে দেবো আগে। আমি ফাইনালি একটা কথা বলতে চাই, জাস্ট 30 সেকেন্ড বাকি আছে। যে দেখেন, লেখাপড়ার মাধ্যমে কিন্তু আমরা ভাগ্য বদলাতে পারি, লেখাপড়া দিয়ে কিন্তু আমরা ইতিহাস বদলাতে পারি। তাই যারা দেখছেন, ছাত্ররা এবং ছাত্রদের মা বাপ যারা অভিভাবক আছেন, আপনারা যদি মনে করেন আপনাদের ভাগ্য বদলাতে চান, ইতিহাস করতে চান, আপনারা লেখাপড়ার কোনো বিকল্প নেই। আল্লাহর ওয়াস্তে আপনারা মানে আর কিছু অন্য কিছু না চিন্তা করে আপনারা লেখাপড়া করান আপনাদের ছেলেদেরকে, দেখবেন ইনশাল্লাহ আপনারা ভাগ্য, ইতিহাস বদলাতে পারবেন আপনারা। এই আশা ব্যক্ত করে আমার প্রোগ্রামটা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী সালাম। ধন্যবাদ।